আসসালামু আলাইকুম। সেলফ ট্রেনআপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আসিফ হোসেন জোয়ারদার। তোমরা জানো যে আমি একটা সিরিজ ভিডিও আপলোড করতেছি পরপর। একটা চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে, ম্যাক্সিমাম অঙ্ক কিভাবে করা যায় বা সেগুলো সম্পর্কিত বেসিক যে আইডিয়াগুলো আছে সেগুলো আমি পরপর করে সুন্দর করে আপলোড করতে থাকবো। আশা করি তোমরা আমার ভিডিওগুলো সম্পূর্ণ পরপর দেখবা এবং উপকৃত হবা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এই সূত্রটা, যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। অর্থাৎ আমি বলেছিলাম যে যদি এরকম একটা বিন্দু থাকে, এখানে একটা বিন্দু থাকে আর এখানে একটা বিন্দু থাকে, এই বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, এই বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে এই দুই বিন্দু এটার নাম যদি এ হয়, এটার নাম যদি বি হয়, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? তখন আমরা বলেছিলাম যে দূরত্ব AB সমান √ x1 মাইনাস x2 হোল স্কোয়ার, মাঝখানে একটা প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। সাথে এটাও বলেছিলাম যদি এইটা ছাড়া এটাও সম্ভব, কেউ যদি x2টা আগে দেয়, x1টা পরে দেয়, তাও হবে। সেক্ষেত্রে এখানেও আমাকে অবশ্যই y2টা আগে দিতে হবে, y1টা পরে দিতে হবে, এইভাবে পুরোটা দিতে হবে। যে কোনো একটা সূত্র, দুটাই একই কাজ করবে। অর্থাৎ এখানে যদি 4 আর এখানে যদি 5 হয়, এখানে যদি 3, এখানে যদি -2 হয়, জাস্ট এই জায়গায় মানগুলো বসাই দিলেই আমার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের হয়ে যাবে। আচ্ছা, তো ওইটা ছিল আমাদের গত ক্লাসের। আমি একটু জাস্ট রিভাইজ করিয়ে নিলাম, তোমাদের রিকল করাই নিলাম। এখন আমরা দেখব যে দুইটা বিন্দুর মধ্যবর্তী একটা বিন্দুর স্থানাঙ্ক, মানে সেটাকে কি বলে, কত অনুপাতে বিভক্ত করে। মানে বিষয়টা এরকম, আমি একটু দেখাই। মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ আছে, এটা সংযোগ রেখাংশ। তা এখানে একটা মনে করো বিন্দু আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। তাহলে এই সি বিন্দু এইটাকে কিছু না কিছু একটা অনুপাতে বিভক্ত করবে। ধরো এই পাশে 1, এই পাশে 2:1 অনুপাতে বিভক্ত করতেই পারে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি। এই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এই বিন্দু যদি দেওয়া থাকে x1 x2, বি বিন্দু যদি দেওয়া থাকে যে এটা 1, এটা x2 y2 যদি দেওয়া থাকে, তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বেশ সুন্দর করে বের করতে পারবো, যদি আমাদের কত অনুপাতে বিভক্ত করে সেটা যদি বলে দেয়। তা আমি তো এখানে 1 আর 2 লিখেছি, দেখা গেল যে ওরা 1 আর 2 না দিয়ে আমরা একটা জেনারেলাইজড যদি সিস্টেমে যাই, তাহলে আমরা বলতে পারি যে m1 m2 অনুপাতে বিভক্ত করে। সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে? সেক্ষেত্রে এই যে এইখানে যে আছে তাদেরকে আমরা ধরতে পারি x, আর এইখানে যে আছে তাদেরকে ধরতে পারি y। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক x এবং y। তাহলে x সমান লেখা যাবে এরকম, আর একটা বড় করে দাগ দিয়ে এখানে m1, এখানে যোগ m2, ঠিক আছে। এখানে আমি এইভাবে লিখি, এখানে m1 লিখি, এখানে m2 লিখি, ঠিক আছে। আচ্ছা, এখানে যোগ চিহ্ন দিই, দিয়ে m1 এর সাথে এই যে m1 এর সাথে x2 গুণ করে দিই, আর m2 এর সাথে x1 উল্টোটা এই গুণ করে দিই। এই হচ্ছে কমপ্লিট x এর সূত্র। ঠিক একই স্টাইলে y এর সূত্রটাও এরকম, একদমই এরকম, যে y সমান কি হবে, আমাকে m1 যোগ m2 লিখতে হবে, এখানে m1, এখানে m2, এখানে প্লাস, এখানে y2 আর এখানে y1। ব্যাস, এবার শুধু মানটা বসায় দিতে হবে, আর কিচ্ছু না, এক্স্যাক্টলি মান ছাড়ার কিচ্ছু না। যেমন a এর মান যদি হচ্ছে 3, 4 হয়, b এর মান যদি 9, 10 হয়, ঠিক আছে। অর্থাৎ আমি প্রশ্নটা এভাবে দিয়ে দিলাম, a এবং b বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3 ও 4 এবং 3, 4 এবং 9, 10, এবং সি এমন একটি বিন্দু যে বিন্দুতে দুইটা হচ্ছে মনে করেন 5, 6 অনুপাতে বিভক্ত করে, 5, 6 অনুপাতে বিভক্ত করে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? তো সেই ক্ষেত্রে আমরা একদম র্যান্ডমলি কোনো টেনশন না করে শুধু
এই এক্স লিখে এখানে m1 কত 5, m2 কত 6, তারপরে হচ্ছে এখানে আমি এভাবে লিখি, এটা আমি এভাবে লিখি আমার সুবিধা হয়, এরকম করে গুণ চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে 5 এর সাথে এই 5 এর সাথে তাহলে ওই পাশে 9 গুণ হবে, আর 6 তাহলে এই পাশে 3 গুণ হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তা যা হবে সেটাই হচ্ছে आंसर। 3 6 18 আর নিচে 11, এই যোগ করে ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে এই x এর মান। আবার এখানেও তাই, y এর জন্য মান বের করে আমরা মান সুন্দর করে বের করব, বসাবো। আমি কিন্তু সম্পূর্ণ অঙ্কটা করলাম না, হ্যাঁ আমি জানি আমি যদি করি তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে সুবিধা স্যার কেন করে দিল না, কিন্তু আমি এটা জানি অঙ্ক শেখার জন্য অঙ্ক ফুল করে দেওয়া মানে তোমাকে আর ভালো করে শেখানো গেল না। কিন্তু তুমি যদি এবার নিজে একটু দেখো তাহলে দেখবে যে তোমার শেখাটা পূর্ণতা পেয়েছে। এবার আমি বই থেকে একটু ধরিয়ে দিই। এই দেখো এটা x1, এটা x2, এই দেখো এটা r বিন্দু x1 y1, এটা m2, এটা m1। তাহলে সূত্রটা হবে কিভাবে? সূত্রটা এই দেখো x m1 x2 m2 x1 m1 প্লাস m2। অনুরূপভাবে y এর জন্য এখানে ওরা সূত্রের প্রমাণ দেখিয়েছে, আমাদের আপাতত দরকার নেই সূত্রের প্রমাণ, আমাদের সূত্রটার ব্যবহার শিখতে হবে। আমরা যেন যে কোনো জায়গায় গেলে সূত্রের ব্যবহারটা সুন্দর করে লিখতে পারি, ব্যাস আর কিছু লাগবে না। আচ্ছা গেল। এবার একটা কমন সূত্র খুব কাজে লাগে, যেটা এই সূত্র ব্যবহার করেই আমরা মানে সূত্রটা দিয়েই আমরা সেটা করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটা মানে বুঝি না বা বলি না যেটা সূত্র। মানে বিষয়টা এরকম যে মনে করো এটা একটা বিন্দু 1 2 আর এটা বিন্দু মনে করো একটা 5 6, বলা হয় এই দুই বিন্দুর এ আর বি, এই দুই বিন্দু ঠিক মাঝখানের বিন্দু মানে মধ্যবিন্দু, আবার বলি মধ্যবিন্দু, ঠিক মাঝখানের বিন্দু যদি সি হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? xy স্থানাঙ্ক কত হবে? তখন আমরা মূলত মধ্যবিন্দু যদি হয় তাহলে এপাশেও 1 এপাশেও 1, কিন্তু দুই পাশে 1 1 থাকে, ঠিক আছে। তো আমরা এত কিছু না চিন্তা করে আমরা করি যে এরকম করে x1 মধ্যবিন্দু x, তো এভাবে বলে x1 যোগ x2 ভাগ 2 আর y হচ্ছে y1 যোগ y2 ভাগ 2। আসলে এটা কিন্তু এসেছে ওই m1 যোগ m2 এটা সূত্র ধরে, কারণ এটা তো m1 আর এটা তো m2। দেখো m1 আর m2 যোগ করলে তো সেই 2 হয়, আবার এর সাথে 1 গুণ, এর সাথে 1 গুণ, তো যা তাই থাকে। এই জন্য খুব সহজে আমরা বুঝে যাই আর কি, মানে আমরা ব্যবহার করতে পারি। মানে যদি কখনো বলে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের যদি কোথাও দরকার হয়, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমাদের আর অত সূত্রমূত্র হিসাব করার দরকার নেই, কিছু দরকার নেই। এই x1 যোগ x2 ভাগ 2 একটা, আর y1 যোগ y2 ভাগ 2 আর একটা। এই দেখো এটা x এর জায়গা, এটা y এর জায়গা, পজিশন, ঠিক আছে, স্থানাঙ্ক। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কারণে কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্টে লিখতে কোনোভাবেই ভুল করবে না, কমেন্টে লিখবা। আশা করি তোমরা আশা করতে পারো যে আমি হয়তো বা কোনো না কোনো সময় অ্যান্সার দিব, ঠিক আছে। অথবা আমাকে খুঁজে বের করবা, আমাকে খুঁজে বের করে আমাকে ফেসবুকে জানাবা, তাহলেও সম্ভব তোমাদের আনসার দেওয়া। বা তোমাদের স্পেসিফিক কোনো সমস্যা থাকলে সেটা লিখে জানাবা, আমি পরবর্তী ভিডিওতে বা তোমার জন্য আমি প্রয়োজনে একটা ভিডিও তৈরি করে আমি ইউটিউবে আপলোড করে রাখবো। ওকে, ওইটা তো একটা ছিল অন্তর্বিভক্তর ক্ষেত্রে। এই সেম সূত্র বহির্বিভক্তের জন্য আছে। বহির্বিভক্ত, এখন বহির্বিভক্ত বলতে কি বোঝায়? মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এইটার দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। বাইরে আর একটা বিন্দু যদি থাকে তাহলেও আমরা বলতে পারি যে সি বিন্দুটা এবি কে বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত তার মানে এই পর্যন্ত 1 অনুপাত ধরো m, আর এই পর্যন্ত আর 1 অনুপাত মনে করো m2, এরকম অনুপাতে যদি বিভক্ত করে। এই যে দেখো x1 x2, এই দেখো বাইরে সেই xy যেটা আমাদের আগের চিত্রে মাঝখানে ছিল এখন বাইরে চলে গেছে। চিত্র কিন্তু দেখতে এক মনে হলেও কিন্তু এই চিত্র কিন্তু এক না, ভালো করে খেয়াল করো। এই দেখো এখানে x1 y1, এখানে x2 y2, আর বাইরে হচ্ছে xy, আর বিন্দুটা বাইরে, ঠিক আছে। দেখো তোমাদের আগেরটা দেখিয়ে দিই, আগেরটা দেখতে মনে হলো এক না। এই দেখো এখানে x1 y1, এই দেখো একদম শেষে x2 y2, মাঝখানে ছিল xy, ঠিক আছে। এই জন্য এটা অন্তর্বিভক্ত। আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে বহির্বিভক্ত।
আলাদা করে সূত্র মুখস্থ করার কিছু নেই, শুধু এই মাঝখানে মাইনাস হবে, এটা মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না, শুধু মাঝখানে মাথায় হবে মাইনাস হবে। আচ্ছা, এই অঙ্কের সুন্দর কিছু রূপ আছে, মানে যে অঙ্কগুলো একদম হুবহু পরীক্ষায় চলেই আসে, ঠিক আছে। তো ওই রকম অঙ্ক আমরা করব, ওই রকম অঙ্ক আমরা সামনে আসবে যখন, আমরা তখন শুধু সূত্র পড়তেছি, সামনে যখন আবার আসবে মানে অঙ্ক আসবে তখন আমরা দেখব অঙ্কে চলে গেলে আরো সুন্দর করে বোঝা হয়ে যাবে। ওকে, ঠিক ওই স্টাইলের যেমন মধ্যবিন্দু যেরকম একটা সূত্র পড়লাম, ভর কেন্দ্র নির্ণয়েরও একটা সূত্র আছে, এটা একদম মুখস্থ, আমি বলি কি টিএম, টানা মুখস্থ করে রাখতে হবে। ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র, ঠিক আছে, অনুপাতের সূত্র, একদম সুন্দর করে টিএম টানা মুখস্থ করে রাখতে হবে। এটা বুঝে নাও, বুঝার পরে একদম মুখস্থ করে ফেলতে হবে, এর কোনো বিকল্প নাই। ওকে, ভর কেন্দ্র বলতে বোঝায় এই যে একদম মাঝখানে একটা ত্রিভুজের মধ্যবিন্দু তিনটা যে বিন্দুতে ছেদ করে সেটাকে ভর কেন্দ্র বলে। তো এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক এরকম x1 যোগ x2 যোগ x3, ত্রিভুজ তো তিনখানা বিন্দু থাকে, এই জন্য x1 y1 x2 y2 x3 y3, এই ভাগ 3, আর একটা হবে এরকম y1 যোগ y2 যোগ y3 ভাগ 3, এই হচ্ছে এটা x এর মান, এটা y এর মান। এই যে এই জি বিন্দু, যেটা আমি আবার বলি, এই জি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আমরা যদি জি বিন্দুর স্থানাঙ্ক x এবং y ধরি তাহলে x সমান কত হবে, x1 যোগ x2 যোগ x3 ভাগ 3, আর y এর মান কত হবে, y1 যোগ y2 যোগ y3 ভাগ 3, ব্যাস শেষ, আর কিছু না। একদম হুবহু ডাইরেক্ট এই সূত্র ব্যবহার করে তোমার অঙ্ক পরীক্ষায় আসবে, ঠিক আছে। পরীক্ষায় আসার মতো এটা একটা টপিক, আসার মতো একটা অঙ্ক, ঠিক আছে। ওকে, এবার শীর্ষবিন্দু হতে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয়। তো এটা যারা আমাদের ওই 9-10 হায়ার ম্যাথ করেছো তারা কিন্তু অলরেডি জানো, ঠিক আছে। তো আমাদের এই সূত্র কিন্তু প্রমাণ আছে, আমরা ওই সিস্টেমে যাব না, আমরা নির্ণায়ক শিখেছি আমাদের আগের চ্যাপ্টারে, সেই নির্ণায়ক দিয়ে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ঠিক আছে, খুব সুন্দর করে সহজে নির্ণয় করতে পারি। যেমন একটা বিন্দু, মানে ত্রিভুজ তো, ত্রিভুজ বললেই তিনটা বিন্দু থাকে, এরকম তিনটা বিন্দু ধরো, এটা বিন্দু স্থানাঙ্ক 1 2, এটা হচ্ছে 3 4, আর এটা মনে করো 5 6, হ্যাঁ। তাহলে তোমার কাজ হবে এরকম হাফ, এই যে এটা লেখা 1 2, তারপরে 1 2, এটা লেখা 3 4, আর এটা লেখা 5 6 দিয়ে 1 1 1, এই যে একটা নির্ণায়ক হলো না, এই যে একটা নির্ণায়ক হলো, তোমাদের মনে নিশ্চয় আছে নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। ওই যে 1 নিয়ে এটা আর এটা বাদ দিয়ে এইগুলো নিতে হয়, তারপরে 2 নিয়ে এটা আর এটা বাদ দিয়ে এই চারটা নিতে হয়, 1 নিয়ে এটা বাদ দিয়ে এই চারটা নিতে হয়, এরকম করে যে মান বের করেছিলাম ওই স্টাইলে মান বের করলে, এবং এই যে হাফ গুণ দিয়ে যোগ করলে যেটা মান হবে সেটাই হচ্ছে ওই এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। একদম সহজ, মানে উল্লেখযোগ্য পরিমাণ সহজ একটা ত্রিভুজের মান বের করা, মানে ক্ষেত্রফল নির্ণয় করা, এটা একটা ক্ষেত্রফল। আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি, আমরা কিন্তু এমনিতে জানতাম একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা কিন্তু সে আমাদের ছোট্টবেলার সূত্র, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু আমরা এই সূত্রটা এখন কাজে লাগাতে পারতেছি না, কারণ আমাদের উচ্চতা দেওয়া নাই, আমাদের ভূমি দেওয়া নাই, কিছু দেওয়া নাই, তাহলে আমরা বের করবো কি করে। কিন্তু আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের 3 বিন্দুর যদি স্থানাঙ্ক যখন দেওয়া আছে তাহলে আমরা খুব সহজেই সেই ওই যে নির্ণায়কের সূত্র ধরে আমরা সুন্দর করে ওটার মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আমি আবারও বলতেছি, আমরা যখন প্র্যাকটিসে যাব, আমরা এরপরে ক্লাসে হয়তো প্র্যাকটিসে চলে যাব, প্র্যাকটিসে চলে গেলেই আমরা একদম এক্স্যাক্টলি সুন্দর করে উদাহরণ ধরে ধরে যখন আমরা করব তখন একদম প্রত্যেকটা সূত্র মনে ধরে যাবে এবং অঙ্কগুলোও প্র্যাকটিস হয়ে যাবে। আর তোমরা আমার সাথে সাথে অঙ্ক করতে ভুলবা না, এবং অবশ্যই তোমরা লাইক দিবা, কমেন্ট করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা এখান থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ।